পেটের খিদে বড়ই ভয়ানক হয়, কিন্তু সেই খিদে মেটাতে গিয়ে যদি জীবন কোনো এক ধ্বংস হওয়া শহরের এক অভিশপ্ত রাতের মাঝখানে তোমাকে এনে দাঁড় করিয়ে দেয়, তখন কি হবে? কোনো এক সময় পারমাণবিক যুদ্ধের ফলে চারদিক ছারখার হয়ে যায়, সবকিছু ধ্বংসপুরীতে পরিণত হয়। দেখানো হয় এমন একটা জায়গা যেখানে প্রতিটা মানুষকে মুখোশ পরে থাকতে হয় একটা বিশেষ কারণে। সেই জায়গায় দেওয়ালের মধ্যে ঝুলতে থাকা ভেড়ার ছবিতে ভেড়ার চোখের জায়গায় মানুষের চোখ দেখা যায়। কেন? কি রহস্য? এবং এটা এমন একটা সময় ছিল যেখানে মানুষের খাবার মতো কিছু ছিল না। সেখানে হঠাৎ একদিন এক রহস্যময় মানুষ সবাইকে ফ্রিতে মাংস খাওয়ানোর নিমন্ত্রণ করলো। এই মুভির কাহিনী এমন, যত ভাববে তত কাহিনী মাথায় চেপে বসবে। একটা সেরা সাসপেন্স মিস্ট্রি থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্টস ক্যাডভার। মুভি শুরু হয়, দেখানো হয় এমন একটা শহরকে যে শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোনো একটা যুদ্ধে এই শহরটা যেই দেশে অবস্থিত সেই দেশে পরমাণু বোম ফেলা হয়েছিল, এবং তারপর থেকে এই শহরে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখানে বিদ্যুৎ নেই বহুদিন হয়ে গেল, নেই কোনো খাবারও। সামান্য খাবারের জন্য মানুষ ছিনতাই ডাকাতি এসবে নেমে এসেছে। মানুষ আত্মহত্যা করছে। শহরের মধ্যে সবকিছু চারদিকে শুনশান থাকলেও একটা জায়গায় কিন্তু এখনো সবকিছু একই রকম ছিল, একটা হোটেল। এই নিস্তব্ধ ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্যে একমাত্র এই হোটেলটাকে দেখানো হয় যেখানে সবকিছু স্বাভাবিক ছিল। দেখা যায় কিছু বাচ্চা অন্ধকারের মধ্যে হোটেলের ভেতরে দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাচ্চারা দৌড়তে দৌড়তে হোটেলের এমন একটা ঘরে এসে পৌঁছায় যেখানে প্রচুর জামা কাপড়ের একটা স্তূপ ছিল, এবং এই বাচ্চাগুলোকে বলা হচ্ছিল যে তারা তাদের পছন্দ মতো পোশাক এই স্তূপ থেকে বেছে নিতে পারে। এই বাচ্চাদের মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পাই, সে ওই স্তূপ থেকে একটা শার্ট উঠিয়ে নেয়, এবং দেখা যায় সেই শার্টটার মধ্যে রক্তের দাগ লাগা রয়েছে। এবং এখান থেকে মুভির দৃশ্য পাল্টে যায়। এর নাম হলো লিও, এবং এর স্বামীর নাম হলো জেকব। তাদের ছোট্ট মেয়ে অ্যালিস। এই হলো তাদের ছোট সংসার। তারা বহুদিন পর নিজেদের বাড়িতে ফিরে এসেছে, কারণ এই শহর এতদিন বাসযোগ্য ছিল না, পরিত্যক্ত ছিল। কিন্তু শহরের অবস্থা খারাপ হওয়ায় তাদের পক্ষে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাদের কাছে না ছিল পয়সা, না ছিল খাবার। বিগত বেশ কয়েকদিন ধরেই তারা অনাহারে রয়েছে। একদিন লিও যখন তার স্বামী জেকবের সঙ্গে কথা বলছে, তখনই বাইরে কোনো একটা কিছুর অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। লিও কৌতূহলবশত বাইরে গিয়ে দেখে একজন ব্যক্তি চিৎকার করে বলছে, এই ঈশ্বরের সৃষ্ট পৃথিবীতে এমন কিছু ধ্বংসলীলা নেমে এসেছে যার ফলে মানুষ আজ দুর্বিষহ। কিন্তু সুখবর হলো মিস্টার ম্যাথিউ নামে একজন আজকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মিস্টার ম্যাথিউয়ের কাছে প্রচুর খাবার রয়েছে, তাই যারা আপনারা খাবার খেতে আগ্রহী তারা মিস্টার ম্যাথিউয়ের হোটেলে চলে আসবেন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র দয়ালু মানুষ এখন মিস্টার ম্যাথিউ। এতদিন বাচ্চা মেয়েটা সহ নিজের পরিবার অনাহারে থাকার পর মিস্টার ম্যাথিউয়ের প্রস্তাব লিওর কাছে কোনো একটা বড় লটারি থেকে কিছু কম ছিল না। আর ওখানে মাংস খাওয়ানো হবে এ কথা শুনে লিও সেখানে যাওয়ার 3টা টিকিট নিয়ে নেয়। যদিও তার স্বামী জেকবের এই সবকিছু বড়ই যেন অদ্ভুত লাগছিল, এবং জেকব ঠিকই ভেবেছিল, কারণ তাদের সঙ্গে যা হতে যাচ্ছিল সেটা তাদের কল্পনার বাইরে ছিল। লিও কিন্তু জেকবের কোনো বারণ শুনতে চায় না। সে জেকবকে বলে, তোমার কি মনে আছে আমরা লাস্ট কবে পেট ভরে খাবার খেয়েছিলাম? আমাদের বাচ্চাটার মুখে লাস্ট কবে খাবার তুলে দিয়েছিলাম মনে আছে তোমার? এখন যখন একটা দয়ালু মানুষ তার হোটেলে ডেকেছে ফ্রিতে খাবার খাওয়ানোর জন্য, সন্দেহ করা একদমই উচিত নয়। সুতরাং তারা 3জন মিলে সন্ধেবেলার দিকে চলে যায় হোটেলে। হোটেলে প্রবেশ করতেই যাবে, গেটে থাকা দারোয়ান লিওকে বলে, মাফ করবেন, আপনার বাচ্চাকে এই হোটেলের ভেতরে নিয়ে যাওয়া নিষেধ, আপনি একে নিয়ে যেতে পারবেন না। লিও কোনো রকমেই এলিসকে ছেড়ে যাচ্ছিল না। এমন সময় দেখা যায় মিস্টার ম্যাথিউকে। মিস্টার ম্যাথিউ সেখানে আসে। মিস্টার ম্যাথিউয়ের চোখ মুখগুলো যেন কেমন একটা অন্যরকম, দেখে বোঝাই যায় বাইরের মানুষ আর ভেতরের মানুষ সম্পূর্ণ আলাদা। সে অ্যালিসের সঙ্গে খুব ভালো করে কথা বলে, এবং দারোয়ানকে ধমক দিয়ে বলে, এই মেয়েটার ভেতরে গেলে কোনো সমস্যা নেই, একে ভেতরে আসতে দাও। তারা সবাই হোটেলের ভেতরে প্রবেশ করে, এবং হোটেলের ভেতরটা এত সুন্দর করে সাজানো ছিল যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রবেশ করার পর তাদেরকে টেবিলে বসতে দেওয়া হয়, এবং হোটেলের স্টাফদের খুব ভালো ব্যবহার। তারা খুব ভালো করে সুস্বাদু মাংস পরিবেশন করে। এতদিন পর মাংস খেতে পেয়ে তারা আনন্দের সঙ্গে খাবার খেতে শুরু করে। তবে এতদিন পর মাংস খাচ্ছিল বলে হয়তো মাংসের টেস্টটা একটু আলাদা রকম ঠেকছিল, তবে ভীষণ সুস্বাদু। এখানে লিওদের পরিচয় হয় এনার সাথে। এনার নাম হলো লার্স। লার্স তার পরিবারের সাথে এসেছে। তাদের পরিবারেও এলিসের মতো একটা ছোট্ট মেয়ে ছিল। লিও লার্সের স্ত্রীকে অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বাইরের দারোয়ানটা কি তোমার মেয়েকেও আটকে ছিল, ভেতরে আসতে নিষেধ করছিল? এবং এই যে বাচ্চা মেয়ে দেখলেই দারোয়ান প্রথমে নিষেধ করে এবং তারপর ভেতরে আসতে দেয়, এটার একটা আলাদা রহস্য আছে। তো যাই হোক, ওই মহিলা লিওর কথার কোনো উত্তর দেওয়ার আগেই দেখা যায় ম্যাথিউ স্টেজে এসেছে, এবং সে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আমি আজকে আপনাদের জন্য খাবারের সাথে সাথে একটা বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছি, এবং এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের মতো প্রচুর মানুষ অভিনয় করবে। যে যেরকম পারে অভিনয় করবে। কেউ মারপিটের অভিনয় করবে, কেউ খুন হয়ে যাওয়ার অভিনয় করবে, কেউ বা রোমান্টিক কিছু করবে। এরকম যে যেটা পারবে সে অভিনয় করবে, এবং আপনারা যারা দর্শক তারা এই পুরো হোটেলের ভেতরে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের অ্যাক্টিং দেখতে পারবেন। এবং আপনাদের প্রত্যেককে একটা সোনালী কালারের মাস্ক দেওয়া হবে, যা অ্যাক্টিং দেখার সময় আপনাদেরকে পরে থাকতে হবে। বিষয়টা লিও সহ সেখানে উপস্থিত সব মানুষের বেশ অদ্ভুত মনে হয়, এবং একই সাথে বেশ ইন্টারেস্টিংও মনে হয়, কারণ এরকম কোনো কিছু আজ অব্দি তারা কেউ শোনেনি, আর না তো আমরা কেউ শুনেছি। বিষয়টা লিও সহ সেখানে উপস্থিত সবারই কেমন একটা অদ্ভুত মনে হয়।
এবং এখান থেকেই শুরু হয় এই হোটেলটার আসল ভয়ঙ্কর রহস্য। দেখা যায় ম্যাথু এর কথা মতো সমস্ত দর্শকদের টেবিলে একটা করে গোল্ডেন কালারের মাস্ক পৌঁছে দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই একজন মহিলা মিথ্যে ঝগড়ার অ্যাক্টিং বা অভিনয় করে এই শোটা শুরু করে। এরপর দেখা যায় সবাই একে একে মাস্ক পরে পুরো হোটেলে ঘুরে বেড়াতে শুরু করেছে, যেখানে তারা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অভিনয় দেখতে থাকে। কোথাও দেখা যাচ্ছে সেই হোটেলের ভেতরে মানুষ নিজেদের মধ্যে ঝগড়া করার অভিনয় করছে, তো আবার কোথাও এমন কিছু অভিনয় করছে যেটা আমি আগে কখনো করিনি, শরীর চর্চার অভিনয়। এভাবেই এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারা তিনজন হোটেলের আরো উপরে উঠে আসে। এই ফ্লোরটাতে কেউ ছিল না, আর এই জায়গাটা হোটেলের বাকি জায়গাগুলোর থেকে কেমন যেন একটু আলাদা, শুনশান, অন্ধকারাচ্ছন্ন এবং নিস্তব্ধ। এত বড় হোটেলে যেখানে এত মানুষজন আছে সেখানে এই ফ্লোরটাতে একটা মানুষও দেখা যাচ্ছে না। এবার লিও জেকবের ভয় হতে শুরু করে। তারা মনে করে যে সবাই হয়তো ওই দিকেই ব্যস্ত, তারা অ্যাক্টিং দেখছে। কিন্তু তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ করে এলিস কোথাও একটা হারিয়ে যায়। খুঁজে না পেয়ে লিও ও জেকব প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে মেয়ের জন্য। তারা যখন চারদিকে পাগলের মতো নিজেদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল, হঠাৎই লিও কারো চিৎকারের শব্দ শুনতে পায় এবং সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। এবং দেখা যায় খাবার টেবিলে যে মহিলা তার সামনে বসেছিল সেই মহিলাও চারদিকে হন্যে হয়ে তার স্বামী এবং মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। ওই মহিলাও বলে যে ঘুরে ঘুরে তারাও নাকি বিভিন্ন মানুষের অ্যাক্টিং দেখছিল এবং ঠিক তখনই নাকি তার মেয়েও হারিয়ে গেছে। এরপর তারা তিনজন মিলে নিজেদের সন্তানকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা একটা রুমে এসে পৌঁছায়। কিন্তু দেখা যায় সেই রুম থেকে হঠাৎ করে ওই মহিলাটাও গায়েব হয়ে গেল। কোথায় গায়েব হয়ে গেল? মহিলাকে সেই রুমের মধ্যে না দেখতে পেয়ে লিও এবং জেকব সেই রুম থেকে বেরোতেই যাবে, হঠাৎই লিওর নজরে পড়ে দেওয়ালে লাগানো একটা ফটো ফ্রেম। সেই ফটো ফ্রেমে একটা ভেড়ার মাথা একটা প্লেটের উপরে সাজানো ছিল। ছবিটা যতটা অদ্ভুত মনে হলো তার থেকেও অদ্ভুত কিছু ছিল। সেটা হলো লিওর হঠাৎই মনে হয় ওই ভেড়ার কাটা মাথাটার চোখের আড়াল থেকে কেউ যেন তাদের দিকে দেখছে। ভেড়াটার চোখের মনি কেমন যেন জীবন্ত টাইপের। লিও এক নজর ওই ভেড়ার চোখের দিকে তাকিয়ে থাকলে দেখা যায় হঠাৎই সেই ভেড়াটার চোখটা নড়ে উঠল। লিও প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ একেই তো ভেড়াটার গলা কাটা একটা প্লেটের মধ্যে বসানো, আর দ্বিতীয়ত এটা একটা আর্ট বা পেন্টিং বা ফটো, সেখানে জ্যান্ত চোখ কি করে আসছে? ভেড়াটা কি করে তার দিকে তাকাচ্ছিল? জেকব তাকে বোঝায়, তুমি ভুল দেখেছো, আসলে মেয়েকে খুঁজে পাচ্ছি না তো, তোমার মাথা ঠিকঠাক নেই। লিওর মন কিন্তু মানতে চায় না, কারণ সে পরিষ্কার দেখেছে ভেড়ার চোখের মনিটা নড়ছিল। লিও এবার পরিষ্কার বুঝতে পারছিল এখানে এই হোটেলে কিছু একটা প্রবলেম রয়েছে, কিছু তো একটা সমস্যা রয়েছে, কিছু একটা গোপন রহস্য আছে এই হোটেলের দেওয়ালে। তবে লিওর কাছে এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তার মেয়ে অ্যালিসকে খুঁজে বের করা। তাই লিও আবার জেকবকে সাথে নিয়ে অ্যালিসকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে আশেপাশে তারা কোনো মানুষকে দেখতে পাচ্ছিল না যাকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে। আর তার থেকেও বড় সমস্যা ছিল, তারা যদি কোনো মানুষকে তার মেয়ে অ্যালিসের ব্যাপারে জিজ্ঞেসও করে তবে সেসব মানুষগুলো ভাববে যে লিও আর জেকব বোধহয় অভিনয় করছে, কারণ এখানে যতগুলো মানুষ ঘুরছে তারা হয় অভিনয় দেখছে নয় অভিনয় করছে। সুতরাং তাদের কাছে কিছু বলতে গেলে তারা সেটাকে সিরিয়াসলি নেবে না। তারা ভাববে লিও আর জেকব অভিনয় করছে যে তাদের মেয়ে হারিয়ে গেছে। কারণ শুরুতেই ম্যাথিউ সবাইকে বলেছিল যে বিভিন্ন অ্যাক্টররা ঘুরে ঘুরে এই হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের অভিনয় করবে, সেই জন্য সবাই লিও আর জেকবের কথায় পাত্তা দেবে না। এরপর একটা সময় দেখা যায় লিও এবং জেকব একটা মেকআপ রুমে এসে ঢোকে এবং তারা দেখে সেখানে একটা ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই কথা বলছে এবং নিজেকে নিজে প্রচন্ড গালাগাল করছে। লিও তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি কোনো ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন? সেই ব্যক্তি কিন্তু লিওর কথার কোনো উত্তর দেয় না এবং আগের মতোই একা একা বকবক করতে থাকে এবং হঠাৎই লিও এবং জেকবের সামনে এসে ছুরি দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে। লিও প্রচন্ড ভয় পেয়ে গেলে জেকব তাকে সামলানোর চেষ্টা করে এবং তখনই দেখা যায় ইনি হলেন হেড অ্যাক্ট্রেস, মানে যারা অ্যাক্টিং করছে তাদের মধ্যে সবথেকে বড় বা মেন অ্যাক্টর হলো ইনি এসে ওই ব্যক্তিকে বলে, খুব ভালো অভিনয় করছো, চিন্তা নেই, তোমার অভিনয়ের শেষ সময় চলে এসেছে। লিও ওই অ্যাক্ট্রেসটার পেছন পেছন যায় এবং দেখা যায় একটা দরজার সামনে তাদের মেয়ে অ্যালিসের পুতুলটা পড়ে আছে, যেটার উপরে রক্তের দাগ লেগেছিল। লিও ভয়ে ভয়ে ঘরের মধ্যে ঢুকতে দেখা যায় এত জামা কাপড় এখানে এলো কি করে। ঠিক তখনই জামা কাপড়ের স্তূপের পেছন থেকে লার্স বেরিয়ে আসে। লার্স অর্থাৎ সেই ব্যক্তিটা যার সাথে লিওরা খাবার খেতে বসেছিল। লার্স নিজের স্ত্রী এবং সন্তানকে খুঁজছে। লার্সকে দেখে মনে হয় কোনো একটা ব্যাপারে সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সেই জেকবের হাতে একটা রক্তের প্যাকেট দেয়। জেকব ওই প্যাকেটের ভেতরে থাকা রক্ত দেখে একটু অবাক হয় এবং একটু সন্দেহ জাগে। সন্দেহ মেটানোর জন্য সে পুতুলের গায়ে লেগে থাকা রক্তটা জিভে লাগিয়ে বোঝার চেষ্টা করে যে আসলে এটা কি সত্যি রক্ত না অন্য কিছু। রক্তটা জিভে লাগানোর পর সে বুঝতে পারে যে এটা রক্ত নয়, রক্তের মতো দেখতে অন্য একটা জিনিস। এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে হোটেলের করিডোরে এসে দেখে ম্যাথু কিছু মানুষকে লাইন করে বসিয়ে রেখেছে আর তাদেরকে কিছু বলছে এবং হোটেলের কিছু স্টাফ ট্রলি ভরে ভরে জামা কাপড় নিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো কাদের এবং কেনই বা নিয়ে যাচ্ছে? তাদের মনে সন্দেহ হয়, তারা ওই স্টাফদেরকে ফলো করে এবং আবারও একটা ভেড়ার ফটোর সামনে চলে আসে। লিও তাদেরকে বলে যে ওই ভেড়ার চোখের পেছন থেকে কেউ তো আমাদের উপর নজর রাখছে, আমি শিওর, কারণ আগের বার যখন আমি ভেড়ার ছবিটা দেখেছিলাম ভেড়ার চোখ দুটো সত্যি জ্যান্ত ছিল। তারা সত্যিটা জানার জন্য ওই ভেড়ার ফটোটা দেওয়াল থেকে খুলে ফেলে, কিন্তু অবাক ব্যাপার, সেখানে কিছুই ছিল না। যদিও লিওর মন মানতে রাজি নয়, লিওর বারবার মনে হতে থাকে এই দেওয়ালের পিছনে কিছু তো একটা রহস্য আছে, কিছু তো আছে। ঘুরতে ঘুরতে তারা তিনজন একটা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গায় এসে পৌঁছায়, যেখানে
কিছু জামা কাপড় পরানো হচ্ছিল। আশেপাশে এইসব কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না। জেকবকে দেখা যায় সে লিওর ওপর প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে। সে বলে, আমি আগেই বুঝেছিলাম এই সময় যেখানে মানুষের মুখের মধ্যে খাবার পর্যন্ত নেই, সেই সময় একটা মানুষ ফ্রিতে খাবার খাওয়াচ্ছে, কিছু তো গন্ডগোল আছে। এর মধ্যেই দেখা যায় সেই ব্যক্তিটাকে যে কিনা কিছুক্ষণ আগে নিজের গলা কাটছিল, সে এসে জেকবের গলায় হঠাৎ করে ছুরি ধরে। লিও কি করবে বুঝতে পারছিল না, কিন্তু জেকব কোনোভাবে সেই ব্যক্তিকে আঘাত করে এবং লিও ওখান থেকে পালানোর চেষ্টা করে। যদিও দরজা দিয়ে বেরোনোর আগেই হোটেলের একটা স্টাফ সেখানে চলে আসে। লিও একটা চেম্বারের মধ্যে ঢুকে যায়। সেই চেম্বারটার অন্য প্রান্ত রান্নাঘরের মধ্যে খুলতো। লিও সেই রান্নাঘরে এসে দেখে চমকে যায় যে সেখানে রাখা সমস্ত শাক সবজি নকল ছিল। লিওকে এভাবে দৌড়তে দেখে হোটেলের একজন স্টাফ তার পেছনে দৌড়তে থাকে। লিও কোনো রকমে একটা ঘরে ঢুকে নিজেকে একটা আলমারির মধ্যে বন্দি করে নেয়। তখনই ওই স্টাফ সেখানে এসে পৌঁছায়। লিও যে আলমারিতে লুকিয়ে আছে, লোকটা সেই আলমারিটা খুলতেই যাবে, তখনই সেই লোকটাকে কেউ ডাকে এবং এই যাত্রায় লিও বেঁচে যায়। লিও আবারও লিভিং রুমে আসে এবং দেখে ম্যাথিউ সবাইকে বলছে পরের ব্যাচ আসার সময় হয়ে গেছে, সবাই তৈরি থাকুন, আবার নতুন করে অ্যাক্টিং শুরু হবে। সেই হেড অ্যাক্ট্রেসটাকে দেখা যায় যে কিনা কোনো একটা কারণে ভয় পেয়ে রয়েছে। ম্যাথিউ তাকে ভুলিয়ে ভালিয়ে কাজ করানোর জন্য রাজি করাচ্ছে। এরপর লিও সেই মহিলাটাকে দেখতে পায় যে কিনা তাদের সঙ্গে খাবার খেতে বসেছিল। সেই মহিলাকে অ্যাক্ট্রেসের সঙ্গে যেতে দেখে লিও তাদের পিছু করে। লিও লক্ষ্য করে যে সেই অ্যাক্ট্রেসটা কাঁদছে, কিন্তু সে কেন কাঁদছে সেটা লিও বুঝতে পারছে না। এটার একটা আলাদা রহস্য আছে। ওদিকে লিও শুনতে পায় আবারও কিছু মানুষ এই হোটেলে এসে পৌঁছেছে, যাদেরকে ম্যাথিউয়ের দারোয়ান ঠিক আগের বারের মতোই হোটেলে ওয়েলকাম জানাচ্ছে। লিও এদিক ওদিক দেখতে দেখতে আবারও সেই ভেড়ার ফটোটা সামনে এসে দাঁড়ায়, যে ফটোটায় সে ভেড়ার চোখটাকে নড়তে দেখেছিল। এই ফটোটা ভালো করে দেখতে দেখতে লিওর চোখে পড়ে ফটোর মধ্যে একটা সুইচ রয়েছে না। লিও কৌতূহলবশত ওই সুইচটা প্রেস করার সাথে সাথে সে একটা আন্ডারগ্রাউন্ডের সরু গলির মধ্যে এসে পড়ে। চারিদিকে লাল আলো জ্বলছে। লিও ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং সেই ওই জায়গায় এমন কিছু দেখে যেটার সে কল্পনাও করতে পারেনি। লিও দেখে আন্ডারগ্রাউন্ডে একটা ঘরের মধ্যে হোটেলের স্টাফেরা মৃত মানুষদের মাংস কাটছে দেহ থেকে। মৃত মানুষদের মাংস। এটা দেখে লিও বুঝতে পারে যে হোটেলে আসার সাথে সাথে তাদের যে সুস্বাদু মাংসটা খেতে দেওয়া হয়েছিল, যেটা টেস্টটা একটু বেশি ভালো লাগছিল, সেটা আসলে ছিল মানুষের মাংস। এসব দেখে লিওর মাথা যেন কেমন ঘুরে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কি দেখছে এসব, আর কি ভেবেছিল এই হোটেল সম্বন্ধে সে। প্রচন্ড ভয়ে আতঙ্কিত হয়ে লিও ওখান থেকে পালাতে গেলে লার্স সেখানে চলে আসে। দেখা যায় লার্স লিওকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর লিওর জ্ঞান ফেরার পর দেখা যায় যে লার্স তাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, যেখানে আরো কিছু মৃতদেহ ঝুলছিল। ম্যাথিউ লিওর সাথে কথা বলতে আসে। ম্যাথিউ লিওকে বলে, তুমি আমাদের সঙ্গে যোগ দাও, আমাদের মধ্যে একজন হয়ে যাও। লিও ম্যাথিউকে অনুরোধ করে ম্যাথিউ যেন তাকে আর তার পরিবারকে ছেড়ে দেয়, কিন্তু ম্যাথিউ তার কোনো কথা শুনলে তো লিও ম্যাথিউকে বলে দেয় যে আমি কিছুতেই তোমাদের সঙ্গে যোগ দেব না, আমি তোমাদের মতো নই। তাই ম্যাথিউ লার্সকে অর্ডার দেয় যে লিওকে শেষ করে দেওয়ার জন্য। এরপর লার্স যখন লিওকে মারার প্রস্তুতি নিচ্ছে, তখনই জেকব সেখানে চলে আসে। সে লার্সের উপরে আক্রমণ করে বসে। লার্স এতে আহত হলে জেকব লিওকে বাঁধন থেকে মুক্ত করে দেয়। তবে লার্স এমন ভাবে জেকবের উপর আক্রমণ করে যে সেখানে জেকবের মৃত্যু হয়ে যায়। এরপর লার্স লিওকে মারার জন্য গেলে লিও কোনো রকমে লার্সকে একটা হুকের মধ্যে গেঁথে দেয়, আর লার্স ওখানেই মারা যায়। ওদিকে নতুন অনেকগুলো মানুষ হোটেলে খাওয়ার জন্য এসেছে। পুনরায় সেই একই পদ্ধতিতে ম্যাথিউ তাদের অ্যাক্টিং এর নিয়ম বোঝাতে থাকে। আর কিছু সময়ের মধ্যে আবারও সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়, যেখানে সেখানে মানুষ মাস্ক পরে সারা হোটেলে ঘুরতে শুরু করে। অন্যদিকে লিওকে দেখা যায় সে খুব সাবধানে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে ওপরতলায় চলে আসে। লিও আবার মুখে মাস্ক লাগিয়ে নেয় এবং বাকিদের সঙ্গে হোটেলে ঘুরতে থাকে। সে দেখে যেখানে দর্শকেরা দাঁড়িয়ে অভিনয় দেখছে, ঠিক তার নিচেই আছে একটা গোপন সুড়ঙ্গ। যখন দর্শকরা বিভিন্ন মানুষের অ্যাক্টিং দেখতে মত্ত থাকে, তখন হোটেলের স্টাফরা ওই ফটোর মধ্যে থাকা বোতামগুলো চিপে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে ফেলে দেয় এবং সেখানে বাকি স্টাফরা তাদেরকে মেরে তাদেরই মাংস রান্না করে পরের গেস্টদের জন্য। অর্থাৎ ওখানে আসা সমস্ত মানুষদেরকে মানুষের মাংস খাওয়ানো হয়। লিও যখন এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একজন স্টাফ তার উপর আক্রমণ করে। সে কোনো রকমে নিজেকে ছাড়াতে পারছিল না। এরই মধ্যে সে দেখে যারা মাংস কাটে সেরকম একজন স্টাফ তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে লিওর মাথায় একটা বুদ্ধি আসে এবং সে বুদ্ধি করে তার হাতে থাকা মাস্কটা, যেটা কিনা এই হোটেলে আসা অতিথিদের মুখে লাগানো হয়, সেটা ওই হোটেলের ওই স্টাফের উপরে লাগিয়ে দেয়। তাই এই কারণে হোটেলের দ্বিতীয় স্টাফটা ওই ব্যক্তির মুখে ওই অতিথিদের লাগানো মাস্কটা দেখে তাকে অতিথি মনে করে মেরে নিজের সাথে নিয়ে যায়। এরপর লিও সোজা ম্যাথুয়ের কাছে আসে। তখন সেখানে নতুন অতিথিরা এসে উপস্থিত ছিল। লিও ম্যাথুয়ের আসল সত্যিটা, আসল রূপটা সবার সামনে চিৎকার করে বলতে থাকে। লিও বলে, এই লোকটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে যেহেতু আমরা খাবার পাই না, সেহেতু আমাদেরকে এখানে নিমন্ত্রণ করে ডাকছে এবং আমাদেরই হত্যা করে পরের অতিথিদের সেই মাংসটা খেতে দিচ্ছে। আপনারা এর কোনো কথা বিশ্বাস করবেন না, কারণ আপনাদের আগেও অনেক লোক এসেছে এবং আপনাদের পরেও অনেক লোক আসবে। এই লোকটা একদল মানুষকে মেরে অন্য দল মানুষকে খেতে দেয়। এই লোকটা মোটেও কোনো ভালো মানুষ নয়। এই লোকটা হলো একজন নৃশংস, একজন সাইকো। লিওর কথা শুনে ম্যাথিউ অবাক নজরে লিওর দিকে তাকিয়ে থাকে আর ঠান্ডা গলায় লিওকে বলে, বাহ লিও, তুমি খুব ভালো অভিনয় করছো। একেই তো বলে ট্যালেন্ট। কি সত্যি কি মিথ্যে কিছুই বোঝা যায় না। এই কথা শুনে সেখানে থাকা সবাই ম্যাথিউকে বিশ্বাস করে আর ভাবে সত্যি হয়তো লিও একজন অ্যাক্টর। যারা এখানে অভিনয় করছে তাদের মধ্যে লিও একজন, আর লিও অভিনয় করছে।
এবং ম্যাথুয়ের এই অভিনয়ের খেলাটা যেটা এখানে খেলা হয় এটা এই জন্যই ছিল যে যদি কেউ ম্যাথুয়ের সত্যিটা জেনে যায়, সে যদি বাকিদের জানানোর চেষ্টা করে, তাহলে বাকিরা ধরে নেবে যে এখানে যেহেতু সবাই অ্যাক্টিং করছে তার মানে এও অ্যাক্টিংই করছে, সুতরাং ম্যাথুয়ের আসল সত্যি কোনোদিনও বেরোবে না। যে কেউই ম্যাথুয়ের আসল সত্যিটা মানুষদেরকে বোঝাতে যাবে, মানুষেরা বুঝে নেবে যে এও হয়তো ম্যাথুয়ের নামে উল্টোপাল্টা বলার অ্যাক্টিংই করছে, এসব সত্যি নয়। এবার ওই ভেড়ার ফটোটার মধ্যে জ্যান্ত চোখ কি করে এসেছিল, বা এই হোটেলে যতগুলো পশুর মাথা লাগানো আছে সেগুলোর মধ্যে জ্যান্ত চোখ কি করে দেখা যায়? আসলে যে মানুষগুলো দেওয়ালের ওই পাশে আন্ডারগ্রাউন্ডে ফেসে যায় তারা দেওয়ালের মধ্যে কোনো ফুটো দেখলে সেটা দিয়ে উকি মারার চেষ্টা করে, আর ওই দেওয়ালের মধ্যে ফুটোগুলো এমন জায়গাতেই দেওয়া আছে যেখানে দেওয়ালের অপর সাইডে কোনো না কোনো পশুর ছবি টাঙানো আছে। সুতরাং দেওয়ালের ওই পাশের গোপন রুম থেকে যখন কোনো মানুষ দেওয়ালের ফুটোগুলোর মাধ্যমে তাকানোর চেষ্টা করে, দেওয়ালের এপাশ থেকে মনে হয় সেই পশুটা হয়তো জ্যান্ত চোখ দিয়ে দেখছে, তাদের চোখগুলো এপাশ থেকে দেখা যায়। এই হলো ভেড়ার চোখের রহস্য। লিওকে দেখা যায় সে খুব অসহায় বোধ করছিল, তার কাছে আর কোনো রাস্তাই নেই। ম্যাথিউ লিওকে বলে, তোমার কাছে এখনো সুযোগ আছে, আমাদের দলে যোগ দাও, নয়তো আরেকটু পরে তোমাকেও একইভাবে মরতে হবে আর তোমারই মাংস নতুন কোনো অতিথিরা খাবে। লিও বুঝে গেছিল যে সোজাভাবে ম্যাথিউকে হারানো যাবে না, যদি হারাতেই হয় তাহলে তাকে ব্রেন ইউজ করতে হবে, বুদ্ধির দ্বারা ম্যাথিউকে হারাতে হবে। তাই সে হঠাৎ করে সেখানে অভিনয় করতে থাকে যে তার মেয়ে হারিয়ে গেছে, এবং বাকি যারা সেখানে অভিনয় করছিল তাদেরকে বলে আমার মেয়েকে খুঁজতে আমাকে সাহায্য করুন। এইভাবে বাকি সবাইকে সে নিয়ে যায় এবং সোজা সেই জায়গায় পৌঁছায় যেখানে মানুষ মেরে মানুষের মাংস কাটা হচ্ছিল, এবং সেখানে গিয়ে সমস্ত মানুষের চোখ খুলে যায় যে আসলে ম্যাথিউ এই অ্যাক্টিং এবং এখানে ফ্রিতে মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে এখানে মানুষ মারে এবং মানুষের মাংস নিয়ে ব্যবসা করে। সবাই নিজের চোখে এই জিনিস দেখে প্রচন্ড রেগে যায় এবং তারা ম্যাথিউয়ের স্টাফদের উপর আক্রমণ করে বসে। ম্যাথিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সর্বনাশ দেখতে থাকে, কিন্তু কিছুতেই আটকাতে পারে না। এই সুযোগে প্রধান অ্যাক্ট্রেস ম্যাথিউয়ের উপর আক্রমণ করে বসে। এবার এখানে বলে দিই যে প্রধান অ্যাক্ট্রেস তখন কেন কাঁদছিল আর ম্যাথিউয়ের উপর আক্রমণই বা কেন করলো। আসলে এই অ্যাক্ট্রেসটার সাথেও ম্যাথিউ একই জিনিস করেছিল, তার পরিবারকে মেরে ফেলেছিল এবং তাকে বাধ্য করেছিল তার সঙ্গে যোগ দেওয়ার জন্য, যেমন করে সে চেষ্টা চালাচ্ছিল লিওকে তার সাথে যোগ দেওয়ার জন্য। লিও ম্যাথিউকে জিজ্ঞেস করে, আমার মেয়ে অ্যালিস কোথায়, তুমি কি করেছো তার সাথে? ম্যাথিউ কেমন একটা স্বরে বলে, জানো লিও, অ্যালিসকে দেখতে আমার মেয়ের মতো, তাই আমি ওকে মারিনি। আমি শুধুমাত্র নিজের কাছে রাখতে চেয়েছিলাম অ্যালিসকে, কারণ বহু বছর আগে আমার মেয়ে মারা গেছে, তাই আমি চেয়েছিলাম এখানে সবাইকে শেষ করে দিলেও শুধুমাত্র অ্যালিসকে নিয়ে আমি একা থাকবো। এরপর দেখা যায় ওখানে থাকা লোকেরা ম্যাথিউকে নিয়ে চলে যায়। ম্যাথিউ এতদিন ধরে যা পাপ করে আসছিল সেটা যোগ্য শাস্তি দেওয়ার জন্য। লিও ভাবতে থাকে সে হয়তো জীবনে সবকিছু হারিয়ে ফেলেছে, কিন্তু তখনই দেখা যায় অ্যালিস লিওর সামনে এসে দাঁড়ায়। মেয়েকে সুরক্ষিত দেখে লিও কান্নায় ভেঙে পড়ে। ম্যাথিউ অ্যালিসকে লুকিয়ে রাখলেও তাকে প্রাণে মারেনি। দেখা যায় সেই অভিশপ্ত রাত আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। ভোরের আলো ফোটার সাথে সাথে তাদের জীবন থেকেও কেটে যায় একটা বিভীষিকাময় রাত। লিও অ্যালিসকে নিয়ে ওই হোটেল থেকে বেরিয়ে আসে, তারা আবার শহরে ফিরছে। কিন্তু এই জনমানবহীন ধ্বংস শহরে লিও অ্যালিসকে নিয়ে একা কি করে বাঁচবে বা কি করবে সেটা তার জানা নেই। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধুমাত্র একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কমেন্টে অবশ্যই জানাবে যে এএসডির ভিডিও তোমার কেমন লাগে। আর আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আজকের পর থেকে আর মাংস খাবো না।